আজ আমি নবম শ্রেণীর বল ও গতি চ্যাপ্টারটি তোমাদের সাথে আলোচনা করব। আমরা এই চ্যাপ্টার পড়াতে গিয়ে প্রথমেই পরিচিত হব দুটো শব্দের সাথে, যা আমরা আগে থেকেই জানি। কি কি? স্থিতি আর গতি। দুটো কথা, এক হলো স্থিতি, আরেকটি হলো গতি। আমরা সাধারণভাবে কি বলে থাকি? চারিপাশে যেসব বস্তু দেখি তারা যদি স্থির থাকে তাদের অবস্থানকে বলবো স্থিতিতে আছে, এবং যে বস্তুগুলি সময়ের সাথে স্থান পরিবর্তন করছে তাদের বলা হবে তারা গতিশীল বস্তু। তো স্থিতি আর গতি তাহলে কি দেখতে পাচ্ছি? দুটো ক্ষেত্রে সময়ের সাথে যদি পরিবর্তিত না হয় তাহলে বস্তুটির অবস্থান হবে কি? স্থিতি। এবং সময়ের সাথে যদি বস্তুর অবস্থার পরিবর্তন হয় তখন তাকে বলা হবে গতি। কয় প্রকারের গতি হয়ে থাকে? আমরা বিভিন্ন প্রকারের গতি সম্বন্ধে আজকে জানব। তার মধ্যে চলো আমরা আলোচনা করে নিই যে দুটো প্রকারের গতি সাধারণত গতিশীল বস্তুর মধ্যে থাকে। কি কি গতি? এক হলো চলন গতি, এক নম্বর হলো চলন গতি, আর দু নম্বর হলো কি? আবর্তন গতি। চলন গতি আর আবর্তন গতি। চলন গতি কি হয় না, কোনো সচল বস্তু যদি প্রত্যেকটি অবস্থান যখন তার পরিবর্তিত হচ্ছে সেটা যদি পরস্পরের সাথে সমান্তরাল হয়ে থাকে তখন বস্তুটির গতিটিকে বলা হবে চলন গতি। অর্থাৎ বস্তুটির প্রথম অবস্থান ছিল এখানে, ধরলাম আমি চলন গতি বোঝাচ্ছি, এবং সে যখন কিছুটা সময় পরে স্থান পরিবর্তন করলো সে আসলো এই অবস্থানে, তাহলে তার যে অতিক্রান্ত দূরত্ব সেটা দেখো আমরা একটা সরল রৈখিকভাবে পাচ্ছি। এই ধরনের গতিকে বলা হবে কি? চলন গতি। আরেকটা গতি কি বললাম? আবর্তন গতি। আবর্তন গতি কি না, যখন কোনো একটা বস্তু, কণা ধরলাম, সে তার নিজ অক্ষের চারিদিকে ঘুরতে পারে, অথবা একটি বৃত্তাকার পথে কোনো একটি বস্তু ঘুরছে। এই দুই ধরনের গতি আমরা দেখতে পাই। আমি সমস্ত কিছু আলোচনা করব ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। তো চলো, প্রথমে আমরা কি বললাম? চলন গতি পাবো আর আবর্তন গতি পাবো। চলন গতি নিয়ে প্রথমে একটু আলোচনা করে দিই। চলন গতি আমরা দুই রকমের দেখতে পাবো। কি? একটা হবে সরল চলন গতি, আরেকটা হবে কি? বক্র চলন গতি। অর্থাৎ এই চলন গতির ক্ষেত্রে আমরা দেখতে পাবো দুই প্রকারের। এক হলো সরল এবং দুই হলো বক্র। সরল চলন গতিতে কি হয়ে থাকে? যদি সরল রৈখিক পথে বস্তুর অবস্থান পরিবর্তন হয় তখন তাকে বলা হবে কি? সরল রৈখিক চলন গতি। আর বক্র চলন গতি কি হবে না, বক্র পথে যে সমস্ত গতি সম্পাদিত হয়, অর্থাৎ বস্তুর অবস্থান ছিল, প্রথম অবস্থান ছিল এটা, দ্বিতীয় অবস্থান এটা, সে যদি সোজা পথে না গিয়ে এইভাবে বক্র পথে যায় বা এইভাবে ঘুরে যায় তখন সেই গতিকে বলা হবে কি? বক্র গতি। তাহলে আমরা পড়লাম দুই রকমের চলন গতি সম্বন্ধে। আমি দ্বিতীয় নম্বর বলেছিলাম কি? আবর্তন গতি। আবর্তন গতি দুই প্রকারের হয়ে থাকে। কি কি? প্রথমে আমি একটু আলোচনা করেছিলাম আবর্তন গতি। একটা হলো বৃত্তীয় গতি, আরেকটা কি? ঘূর্ণন গতি। বৃত্তীয় গতির ক্ষেত্রে কি হয়? যখন কোনো বস্তু কণা, আমি একটা বৃত্তাকার পথ ধরলাম, সেই পথ বরাবর বস্তু কণাটি আবর্তন করতে থাকে তখন তাকে কি বলা হবে? বৃত্তীয় গতি।
আর ঘূর্ণন গতি কি না সমগ্র বস্তু মানে বড় বস্তুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। বৃত্তীয় গতি একটি বস্তু কণার ক্ষেত্রে প্রযোজ্য, আর ঘূর্ণন গতি একটি বিস্তৃত বস্তুর ক্ষেত্রে যে কিনা নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে। সব থেকে ভালো উদাহরণ এটা বুঝতে পারবে, আমাদের ঘরে যেসব টেবিল ফ্যানগুলো থাকে, টেবিল ফ্যানের চাকা যে ঘুরে সেটা ঘূর্ণনের একটি সব থেকে ভালো উদাহরণ, ঘূর্ণনের সব থেকে ভালো উদাহরণ। লাট্টু যে ঘোরে সেটাও ঘূর্ণনের উদাহরণ। এই গেল আমাদের কি আবর্তন গতি সম্বন্ধিত ধারণা। আর যদি আবর্তন এবং চলন দুই দেখতে পাই, আবর্তন এবং চলন এই দুই প্রকারের গতি যদি আমি দেখতে পাই, তাহলে সেই গতিকে কি বলা হবে? মিশ্র গতি। দুটো একসাথে হলে বলবো মিশ্র গতি। উদাহরণ কি? সাইকেলের চাকা তোমরা দেখবে, গাড়ির চাকা তোমরা দেখবে, সাইকেলের চাকার একটা নিজস্ব ঘূর্ণন গতি থাকে এবং সে সময়ের সাথে সাথে কি হয়? এগিয়ে চলতে থাকে। সময়ের সাথে সাথে তার স্থানও পরিবর্তন হয়, অর্থাৎ সাইকেলের চাকা ঘুরছে নিজ অক্ষের সাপেক্ষে এবং সে আবার সামনের দিকেও এগিয়ে যাচ্ছে। এই গতিকে বলা হবে কি? মিশ্র গতি। তাহলে আমরা গতি সম্বন্ধিত যখন দেখতে গেলাম, কি কি পেলাম? চলন গতি, আবর্তন গতি এবং এই দুই প্রকার গতির সংমিশ্রণে অবশ্যই পেলাম কি? মিশ্র গতি। এক্ষেত্রে একটা ছোট্ট কথা বলে রাখি, গতি যাই হোক না কেন সব কিছু কিন্তু স্থিতিগতি আমাদের কাছে আপেক্ষিক মাত্র। কেন আপেক্ষিক? এই কথাটার উপর আমাদের জোর দিতে হবে অবশ্যই। আপেক্ষিক কেন? স্থিতি আর গতি আপেক্ষিক মাত্র। কেননা আমরা মহাবিশ্বের যে কোনো বস্তুকণে দেখি না কেন তার পরম স্থিতি বা গতি বলে কিছু হয় না। আমি যখন বলছি এটা স্থির আছে, কার সাথে স্থির, কার সাপেক্ষে স্থির আছে? না আমার বা আমাদের সাপেক্ষে স্থির আছে। কিন্তু যদি আমরা চাঁদ থেকে দেখি তখন দেখব পৃথিবী কিন্তু ঘুরছে। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? চাঁদ থেকে যদি পৃথিবীকে দেখি তাহলে পৃথিবী যেহেতু ঘুরছে তাহলে পৃথিবীর উপর থাকা সমস্ত বস্তু কণাই কিন্তু চাঁদ থেকে ঘূর্ণনশীল লাগবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? মহাবিশ্বে পরম গতি বলে কোনো কিছুই নেই। যে কোনো বস্তু বা সমস্ত বস্তুর ক্ষেত্রে স্থিতি বা গতি সবসময় আপেক্ষিক। এটা গেল বল ও গতি চ্যাপ্টারের প্রথম অংশ। এরপরে চলো দ্বিতীয় অংশ সম্বন্ধে আমরা আলোচনা করি। এখানে আমরা বিভিন্ন প্রকারের গতির সমীকরণ জানব এবং তার সঙ্গে কিছু সম্বন্ধিত শব্দতে পরিচিত হব। গতির সমীকরণ আমরা জানব বলে কি কি আগে লিখে নিই। গতির সমীকরণ। এখানে গতির সমীকরণে আমরা যখন আলোচনা করব কি কি, প্রথম একটি শব্দের সাথে পরিচিত হব, সরণ। এটা আমাদের কাছে নতুন শব্দ, আমরা পরিচিত হব। সরণ। সরণ কি? কোনো একটা বস্তু আমি নিলাম, সে যদি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে, তাহলে তাকে আমরা কি বলবো? যে বস্তুটি সরণ হয়েছে। অর্থাৎ সরণের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দিকটা অবশ্যই দরকার। কতটা দূরত্ব গেল সেটা তো দরকার, সাথে দিক থাকবে। অর্থাৎ আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি সরণ একটি ভেক্টর রাশি হলো কিন্তু, কেননা এর একটি নির্দিষ্ট দিক আছে, মানের সাথে সাথে দিকও আছে। কোনো বস্তু একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করলে সেই পরিবর্তনকে বলা হবে বস্তুটির সরণ। এর সাথে সাথে আসি, সরণের সাথে আরেকটি কথা আমি বলে দিই, অতিক্রান্ত দূরত্ব। সরণের সাথেই এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ।
অতিক্রান্ত দূরত্ব কি? আমি সরণের ক্ষেত্রে দেখালাম কি না, একটি বস্তু নির্দিষ্ট দিকে যখন স্থান পরিবর্তন করছে, নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করছে, তাকে আমরা বলছি সরণ। কিন্তু বস্তুটি যদি তার স্থান পরিবর্তন একটি নির্দিষ্ট দিকে না করে এইভাবে পৌঁছয়, তখন যে দূরত্বটা অতিক্রম করবে তাকে বলা হবে কি? অতিক্রান্ত দূরত্ব। তাহলে সরণ একটা নির্দিষ্ট দিকে হবে, অতিক্রান্ত দূরত্ব কিন্তু নির্দিষ্ট দিকে হবে না, যে কোনো দিকে, কখনো এদিকে আসছে কখনো বেঁকে যাচ্ছে, সে তার সর্বদা দিক পরিবর্তন করছে, এটা হবে কি? অতিক্রান্ত দূরত্ব। আমরা দুটো শব্দের সাথে পরিচিত হলাম, সরণ এবং অতিক্রান্ত দূরত্ব। এক্ষেত্রে বলে রাখি, অতিক্রান্ত দূরত্ব কিন্তু অবশ্যই স্কেলার রাশি। অতিক্রান্ত দূরত্ব স্কেলার রাশি, সরণ ভেক্টর রাশি। এইখানে এটা দেখার সাথে সাথে আমাদেরকে দেখে নিতে হবে আরও দুটো জিনিস, সরণ এবং অতিক্রান্ত দূরত্বের সাথে কিভাবে তারা রিলেটেড। প্রথম কথা, দ্রুতি। দ্রুতি কি? যখন একটা বস্তু যে কোনো দূরত্ব, সে যে কোনো দূরত্ব সময়ের সাপেক্ষে সে পরিবর্তন করে, তখন তাকে বলা হবে কি? দ্রুতি। অর্থাৎ দ্রুতি হলো অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সময়ের সাথে সাথে অতিক্রান্ত যে দূরত্ব তাকে বলা হবে দ্রুতি। অর্থাৎ এক্ষেত্রে দেখতে পেলাম অতিক্রান্ত দূরত্ব যদি স্কেলার রাশি হয়, আমি বলে এলাম আগে অতিক্রান্ত দূরত্ব একটি স্কেলার রাশি, তাহলে দ্রুতি দেখতে পাচ্ছি আমার কিন্তু স্কেলার রাশি হলো, দ্রুতি স্কেলার রাশি। আর বেগ, বেগ কি হবে? বেগ হবে সরণ বাই সময়। দুটো ক্ষেত্রেই দেখো আমরা কিন্তু দূরত্বকে ভাগ করছি, দুটো ক্ষেত্রেই আমরা দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব একটা দূরত্ব, সরণও একটা দূরত্ব। এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দিক নির্দিষ্ট নয়, দিক নির্দিষ্ট নয়, কিন্তু এক্ষেত্রে দিক অবশ্যই আছে। তাহলে বেগ সময়ের সাথে সরণের যে পরিবর্তন তাকে বলা হবে বেগ, এবং দ্রুতি অতিক্রান্ত দূরত্ব, সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বর পরিবর্তনকে বলা হবে দ্রুতি। তাহলে সরণ যদি ভেক্টর রাশি হয়, বেগ তাহলে কি হবে? ভেক্টর রাশি। বেগ হলো আমাদের ভেক্টর রাশি। আচ্ছা, সাথে সাথে আমি আলোচনা করে দিই এদের একক সম্বন্ধে। অতিক্রান্ত দূরত্ব আমি যদি সিজিএস এককে নিই, তাহলে অতিক্রান্ত দূরত্বের একক হবে সেমি, অর্থাৎ সেন্টিমিটার। সময়ের একক সেকেন্ড। এটা কিন্তু আমি সিজিএস পদ্ধতিতে করলাম। বেগেরও একক তাহলে কি হবে? সিজিএস এককে সরণ সেই সেন্টিমিটার, কেননা সরণ একটি দূরত্ব, অবশ্যই অতিক্রান্ত এক প্রকারের দূরত্ব যার নির্দিষ্ট দিক আছে, বারবার বলছি সরণের নির্দিষ্ট দিক আছে। সময় সেকেন্ড, অবশ্যই সিজিএস পদ্ধতিতে। তাহলে দেখো আমরা অতি সহজেই দ্রুতির একক পেয়ে গেলাম সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড, বেগের একক পেয়ে গেলাম সেন্টিমিটার পার সেকেন্ড। একই যদি আমি এমকেএস বা এসআই পদ্ধতিতে নিই তাহলে হবে মিটার পার সেকেন্ড, এটাও হবে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড কোন এককে? না এসআই বা এমকেএস পদ্ধতিতে। এটা হলো দ্রুতি এবং বেগ সম্বন্ধিত। আচ্ছা, দ্রুতি আর বেগ আলোচনা করার সাথে আর একটা কথা আমি আলোচনা করব, সেটা সমদ্রুতি এবং সমবেগ। অসম দ্রুতি এবং অসম বেগ। সমদ্রুতি কি? না সময়ের সাথে সাথে, মানে প্রথম এক মিনিটে যদি যায় 5 মিটার দূরত্ব, তাহলে দ্বিতীয় মিনিটেও সে যাবে কত? 5 মিটার দূরত্ব।
তৃতীয় মিনিটেও সে যাবে কত, এটা কিন্তু তম মিনিটে বলছি, ঠিক আছে। 1তম মিনিটে যাবে 5 মিটার, 2তম মিনিটে যাবে 5 মিটার, 3তম মিনিটে যাবে সে 5 মিটার। অর্থাৎ দেখো, আমি যদি 1 থেকে 2 বিয়োগ করি পাবো 1, 2 থেকে 3 যদি বিয়োগ করি পাবো 1, অর্থাৎ 1 মিনিট ব্যবধানে সে কত যাচ্ছে, 5 মিটার। এটাই হলো কিসের না, সমদ্রুতির উদাহরণ। আর যদি এটা আমার হয়ে যায় পরিবর্তিত, অর্থাৎ প্রথম মিনিটে গেছে 5 মিটার, দ্বিতীয় মিনিটে গেল হয়তো 7 মিটার, তৃতীয় মিনিটে দেখা গেল সে 3 মিটার, তাহলে প্রত্যেক মিনিটের পার্থক্যে দেখো সে সম দূরত্ব কিন্তু যাচ্ছে না, তখন তাকে বলা হবে কি, অসম দ্রুতি। অসম দ্রুতি যখন পার্থক্য থাকছে। এর সাথে আসে দ্রুতি এবং বেগ বলার সাথে সাথে দ্রুতি বেগের পার্থক্যটাও আমি একবার বলে দিই, তাহলে কি কি হলো দ্রুতি বেগ। দ্রুতি কি দেখলাম, সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের সাথে সরণের যে পরিবর্তন তাকে বলা হচ্ছে বেগ, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কি দেখলাম, দ্রুতি স্কেলার এবং বেগ ভেক্টর। দ্রুতি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। 3 নম্বর, যে কোনো সচল বস্তুর গড় যে দ্রুতি, গড় দ্রুতি কখনো শূন্য হবে না, কখনো শূন্য হবে না। বেগের ক্ষেত্রে কি হবে, গড় যে বেগ সেটা শূন্য হতে পারে, গড় বেগ শূন্য হতে পারে। এটা গেল দ্রুতি এবং বেগের পার্থক্য। এরপরে আমরা চলে আসি ত্বরণ। ত্বরণ কি সেটা সম্বন্ধে আমরা অবগত হব। ত্বরণ কি, যে কোনো বস্তু যখন ক্রমবর্ধমান বেগ নিয়ে চলবে, ত্বরণ বেগ বৃদ্ধি পাবে, যখন বেগের বৃদ্ধি বাই সময়। ত্বরণ তাহলে কি হলো, যখন কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তখন বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। আমি এখানে দেখতে পাচ্ছি বেগ আছে, বেগ কি রাশি, ভেক্টর রাশি, তাহলে ত্বরণ অবশ্যই ভেক্টর রাশি, ত্বরণ অবশ্যই হবে ভেক্টর রাশি। এবার বেগের বৃদ্ধি বাই সময় আমি পেলাম, তাহলে আমি ত্বরণের একক যদি বের করি দেখতে পাবো কি, বেগ মানে কি, সরণ বাই সময়। এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে ত্বরণে সময় কথাটি দুবার থাকে কেন। সরণ বাই সময় বাই সময়, তাহলে আমি এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, সরণ বাই সময় স্কয়ার। অর্থাৎ আমি যদি সিজিয়ে এসে এর একক লিখি তাহলে কি দেখতে পাচ্ছি, সেন্টিমিটার বাই সেকেন্ড স্কয়ার। সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক আমি পেলাম কি, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এক্ষেত্রে ভালো করে দেখো, সেকেন্ড কথাটি দুবার আছে, একবার কি বেগের একক বোঝাতে, আরেকবার কখন না বেগ বৃদ্ধির হার বোঝাতে। তাহলে সেকেন্ড কথাটি আমরা কেন দুবার ব্যবহার করছি, বারবার বলে দিচ্ছি, একবার বেগ বোঝাতে, আরেকবার বেগ বৃদ্ধির যে হার সেটা বোঝানোর জন্য আমরা সময় অর্থাৎ সেকেন্ড কথাটি ব্যবহার করছি। তাহলে ত্বরণের সিজিএস একক পেলাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এসআই একক কি হবে, মিটার পার সেকেন্ড স্কয়ার।
এটা হবে এসআই বা এনকেস পদ্ধতিতে ত্বরণের একক। তাহলে বেগ বৃদ্ধির হারকে আমরা বলছি ত্বরণ। তাহলে বেগ যদি হ্রাস হয়, এটা আমি লিখলাম বেগ বৃদ্ধি। যদি আমি লিখি বেগের হ্রাস, বাই সময়, এটার নাম হবে কি ঋণাত্মক ত্বরণ বা মন্দন। তাহলে বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ, আর বেগ হ্রাসের হারকে বলা হচ্ছে মন্দন। ত্বরণ এবং মন্দনের একক তো একই হবে, আবারও বলে দিলাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সিজিএসে এবং এসআইতে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে আসি তোমাদের বেগ সময়ের লেখচিত্র, যার সাহায্যে আমরা কি করব, সম এবং অসম সরলরৈখিক গতি প্রকাশ করব। গতিবেগ, সমবেগে যখন কোনো বস্তু গতিশীল থাকবে, কথাটা আমি লিখে দেব সমবেগ। সমবেগে যখন কোনো বস্তু গতিশীল, তখন লেখচিত্র কি হবে, আমি টি প্রকাশ করলাম ভুজের দিকে এবং কোটির দিকে প্রকাশ করলাম গতিবেগ ভি। যখন সমবেগে বস্তু থাকবে তখন তার লেখচিত্র হবে এ। প্রথম অবস্থান যদি এ হয়, দ্বিতীয় অবস্থান হবে বি। এটা হলো সমবেগে যখন বস্তু অবস্থান করছে। যদি বস্তুটা সমত্বরণ নিয়ে যায়, বস্তু যদি সমত্বরণে যায়, প্রথমে একটা দেখালাম সমবেগ, তারপরে দেখাচ্ছি সমত্বরণ, সেক্ষেত্রে বস্তুর গতি হবে এ। এটা সর্বদা কি না, যার প্রাথমিক বেগ 0, সেই ক্ষেত্রে আমরা দেখালাম। এরপরে আমি দেখাবো যখন বস্তুটির মধ্যে প্রারম্ভিক বেগ আছে, অর্থাৎ ইউ এ যখন ইউ নট ইকুয়াল টু 0, এতক্ষণ পর্যন্ত দেখেছি ইউ যখন 0, ইউ নট ইকুয়াল টু 0-র ক্ষেত্রে গতিবেগ আর সময় লেখচিত্র কেমন হবে, যার প্রারম্ভিক বেগ আছে এরূপ। প্রারম্ভিক বেগ মানে তার 0-তে যখন ছিল না, মানে সে কিছুটা রাস্তায় গিয়েছে, এই ক্ষেত্রে তার লেখচিত্র হবে এইরূপ। আর যদি অসম ত্বরণে যায়, অর্থাৎ তার প্রাথমিক বেগ আছে কিন্তু বস্তুটি অসম ত্বরণে আছে, অর্থাৎ বস্তুটি যদি ধরে শুরু করেছে এইখান থেকে, তাহলে তার লেখচিত্র হবে এইরূপ। এটা হলো অসম ত্বরণে থাকা বস্তুর ক্ষেত্রে। আমি কিন্তু প্রত্যেকটাই আলোচনা করলাম যখন একটা বস্তু সমবেগ নিয়ে আছে, সেই অবস্থায় বেগ সময় লেখচিত্রগুলো। এরপরে আমি আসছি, যে কোনো বস্তু যখন অসম ত্বরণে থাকবে বা সমত্বরণে থাকবে, তাহলে কি হবে বলে রাখি, সমত্বরণে যে থাকা যে কোনো বস্তুর ক্ষেত্রে বেগ কিন্তু সমহারে বৃদ্ধি পায়। তাই এক্ষেত্রে সরলরেখা বরাবরই তার বা অক্ষের সমান্তরাল না, এরকম একটা সরলরেখা বরাবর গতি হবে। আর অসমত্বরণে যদি বস্তু থাকে, অসম ত্বরণ নিয়ে বস্তু যাচ্ছে, এক্ষেত্রে আমরা বেগ এবং সময় লেখচিত্র অঙ্কন করব। ত্বরণ যখন সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়, তখন লেখচিত্রটা কি হবে, অধিবৃত্তাকার হবে। লেখচিত্রটা হবে অধিবৃত্তাকার। যদি আমার প্রাথমিক বেগ 0 হয়, তাহলে তার বেগ হবে এইরূপ। যখন ইউ 0, যদি বস্তুটির মধ্যে প্রাথমিক বেগ থাকে, তাহলে তার বেগ সময় লেখচিত্র হবে এইরূপ।
যখন ইউ নট ইকুয়াল টু 0। তাহলে যখন বস্তুটির প্রাথমিক বেগ 0 তখন লেখচিত্র হবে অধিবৃত্তাকার, অবশ্যই মূলবিন্দুগামী। আর যখন বস্তুটির প্রারম্ভিক বেগ 0 নয়, সে বেগ নিয়ে শুরু করছে, তখনও লেখচিত্র অধিবৃত্তাকার হবে, কিন্তু মূলবিন্দুগামী হবে না। মূলবিন্দুগামী থেকে কিছুটা উপর থেকে শুরু হবে। আর ক্রমহ্রাসমান মানে ত্বরণ যখন সময়ের সাথে সাথে হ্রাস পাচ্ছে, অর্থাৎ মন্দনে যখন যাচ্ছে, তখন তার লেখচিত্র কিরূপ হবে? এটা দেখালাম যখন বস্তুটির মধ্যে ত্বরণ আছে। যখন বস্তুটির মধ্যে মন্দন হবে একই রূপ, অধিবৃত্তটা তখন কি হবে? উল্টে যাবে। এখানে ইউ ইকুয়াল টু 0 মানে বস্তুটির মধ্যে প্রাথমিক বেগ ছিল না। আর যখন বস্তুটার মধ্যে প্রাথমিক বেগ থাকবে তখন তার বেগ কিরূপ হবে? অধিবৃত্তাকারী হবে, কিন্তু উল্টানো, ইউ নট ইকুয়াল টু 0। এটা অসমত্বরণে থাকা বস্তুর ক্ষেত্রে দেখানো হবে। এবার সমমন্দনে যদি বস্তু থাকে আর অসম মন্দনে যদি বস্তু থাকে, তাহলে তার লেখচিত্র কেমন হবে? অসম মন্দনে যখন বস্তুটা সমমন্দন নিয়ে যাচ্ছিল, তখন তার বেগ সমহারে মন্দিত হবে, অর্থাৎ বস্তুটার বেগ একসময় 0 হয়ে বস্তুটি স্থির হবে। তাহলে দেখতে কিরূপ হবে? লেখচিত্রটি এইরূপ হবে। আর অসম মন্দনে যখন গতিশীল বস্তু থাকবে, তার মন্দনের হার সুষম নাও হতে পারে, সেক্ষেত্রে বেগ সময় লেখচিত্র কিন্তু সরল রেখা হবে না। কিরূপ হবে? তার আসার কথা ছিল এইরূপ, কিন্তু দেখা যাবে সে কিছুটা বেঁকে গেছে। এটা হলো অসম মন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে অবস্থা। তাহলে আমরা মোটামুটি লেখচিত্রগুলো সম্বন্ধে অবগত হলাম। এরপরে আমরা আসব যে সমীকরণগুলো কাজে লাগিয়ে আমরা বেগ সময়কে প্রকাশ করতে পারবো এবং অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করতে পারবো, সেই সব সমীকরণ। এরপরে আমরা লেখচিত্রের সাহায্যে সরলরৈখিক গতি কিভাবে প্রকাশ করব সেটা চলো প্রতিষ্ঠা করি। প্রথম সূত্র এ সমান ভিটি, এই সমীকরণটি আমরা প্রতিষ্ঠা করব। এক্ষেত্রে আমাদেরকে আগে লেখচিত্রটি অঙ্কন করে নিতে হবে। এদিকে টি ভুজ বরাবর আর কোটি বরাবর ভি প্রকাশ করলাম। যখন কোনো বস্তুর মধ্যে ত্বরণ না থাকে তখন বস্তুটি সমবেগে চলে। আমরা কি দেখলাম? যে বস্তুর বেগ ভি এবং টি সময়ে সে যে দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম। সমবেগে যে কোনো গতিশীল বস্তুর লেখচিত্র কি হবে? সর্বদা অক্ষের সমান্তরাল হবে। অবশ্যই আমি যে টি অক্ষ এঁকেছি তার সমান্তরাল হবে। এবং ওই লেখচিত্রের কোনো একটা যদি আমি বিন্দু নিই, সে কিন্তু ওই সময়ে বস্তুটির বেগের মান নির্দেশ করবে। আমি এর উপরে যে বিন্দুই নিই না কেন, সে তখন কিন্তু বেগের মান নির্দেশ করবে। অর্থাৎ লেখচিত্রটা যে আমরা এঁকেছি এবং সময় অক্ষ দ্বারা সীমাবদ্ধ করেছি, তাহলে দেখতে পাচ্ছি আমি যদি লেখচিত্রটা প্রকাশ করি ও এ বি সি দ্বারা, তাহলে ও এ বি সি আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল তা কিন্তু আমাদেরকে অতিক্রান্ত দূরত্বের মান নির্দেশ করবে। তাহলে এক্ষেত্রে আমি যে আয়তক্ষেত্র পেয়েছি, কি আয়তক্ষেত্র? ও এ বি সি। এর ক্ষেত্রে আমি ক্ষেত্রফল কি পাবো? ও এ গুণিত ও সি। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? ও এ সমান আমরা কি দেখছি? ও এ, এটা যদি তার প্রাথমিক বেগ হয় ইউ এবং ও সি কি টি। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম? যে যদি ভি সমবেগে কোনো একটা বস্তু, আমি যদি দেখতে পাই যে ভি সমবেগে বস্তুটি চলছে, তাহলে আমরা কি লিখতে পারি? না
ও এ বিসি যে ক্ষেত্রফলটা পেলাম, সেক্ষেত্রে ও এ বিসি এর ক্ষেত্রফল কত? এস। এস সমান আমরা কি লিখতে পারি? ভি টি। আমরা কি ধরে নিলাম? ইউ সমান ভি। কেননা ইউ যদি তার প্রাথমিক বেগ হয় এবং ভি সমবেগে যদি সে চলতে থাকে, তাহলে আমরা কি আকারে প্রকাশ করতে পারি? এস সমান ভি টি। এক্ষেত্রে আরো একবার বলে রাখা দরকার, এটা আমরা পেলাম কি? যখন ইউ সমান 0, অর্থাৎ বস্তুটির যখন প্রাথমিক বেগ 0। যদি বস্তুটির মধ্যে প্রাথমিক বেগ থাকে তাহলে কি হবে? এটা আমরা কি করেছি? বস্তুটির মধ্যে যখন প্রাথমিক বেগ 0 সেই অবস্থায় যদি প্রাথমিক বেগ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পেতে পারি? আমাকে তাহলে প্রমাণ সেটাই করে দেখাতে হবে যে আমাদের যদি প্রাথমিক বেগ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পেতে পারি। আমরা লেখচিত্রটা আগে অঙ্কন করে নিই। ভি সমান ইউ প্লাস এটি, এই সূত্রটি হবে যখন বস্তুটির একটি প্রাথমিক বেগ থাকবে এবং তাতে একটি ত্বরণ উৎপন্ন হবে, সেই বস্তুটির মধ্যে একটি ত্বরণ উৎপন্ন হবে। ও মূলবিন্দু, এইদিকে সময় টি প্রকাশ করলাম কোটি বরাবর, এইদিকে প্রকাশ করলাম ভি। বস্তুটি যখন ইউ বেগ নিয়ে শুরু করছে, তাহলে ইউ বেগ মানে এতটা দূরত্ব ধরে নিলাম সে গেছে, বস্তুটি গেছে, তাহলে এটা ইউ। এই বিন্দুটার নাম দিলাম এ। এইখান থেকে তার কিন্তু ত্বরণ শুরু হয়েছে, তাহলে সে ত্বরণ নিয়ে যখন যাচ্ছে, তাহলে লেখচিত্র হবে এরূপ। ও এ, এই বিন্দুটার নাম দিলাম বি। এখান থেকে যদি আমি লম্ব অঙ্কন করি, তাহলে সি বিন্দুতে ছেদ করলো, এবং যদি আমি ও সি এর সমান্তরাল এঁকে নিই, তাহলে আমি দেখতে পাবো বি সি কে ছেদ করলো ডি বিন্দুতে। অর্থাৎ ও সি আমার যদি টি হয়, তাহলে এ ডিও হবে টি। এ ডিও এক্ষেত্রে টি। আমরা তাহলে এখানে নোট ডাউন করে নেব। ও এ, ও এ সমান পেলাম কি? ইউ। এ ডি, ও সি সমান এ ডি সমান টি। এই ক্ষেত্রে আমরা যখন সমীকরণ গতিবেগ সময় লেখচিত্রটা অঙ্কন করছি, এ বি সরলরেখা কিন্তু গতি নির্দেশ করছে। তাহলে শর্ত অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি? টি সমান ওসি, আমরা লিখেছি টি সমান ওসি, আর ইউ সমান ওয়ে। তাহলে বেগ বৃদ্ধি আর সময় দুটোই আমরা পেয়েছি। তাহলে এ সমান কি পাবো? এ সমান আমরা পাবো বেগ বৃদ্ধি বাই সময়, বেগ বৃদ্ধি বাই সময়। এখানে বেগ বৃদ্ধি যেটা হয়েছে কোনটা? বিডি, এইটুকু পরিমাণ বৃদ্ধি হয়েছে। তাহলে বিডি বাই আমাদের সময়, সময় দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে কি পাবো? এডি। এডি মানে কি? টি। এই ক্ষেত্রে আমরা দেখছি কি পেলাম? বেগ বৃদ্ধি যেটা বিডি লিখেছি, তাহলে বিডি কে আমরা প্রকাশ করতে পারি কিভাবে? বিডি মানে বিসি বাই মাইনাস সিডি। বিসি, দেখো লিখছি আমি বিসি মাইনাস সিডি বাই টি। বিসি মাইনাস সিডি বাই টি, অর্থাৎ কি পেলাম? বিসি মাইনাস সিডি বাই টি পেয়েছি। এটা সমান কি ছিল? এ। এ সমান আমরা লিখতে পারি, দেখো এখান থেকে বিসি মানে কি? বি, বিসি মানে ভি, মাইনাস সিডি, সিডি মানে কি? ও এ মানে ইউ, বাই
টি। এটাকে যদি আমরা সরলীকরণ করি কি পাবো, এ টি সমান ভি মাইনাস ইউ, অর্থাৎ কি পেলাম, ভি সমান ইউ প্লাস এ টি। ভি যেখানে অন্তিম বেগ, ইউ যেখানে প্রাথমিক বেগ, এ বস্তুতে উৎপন্ন ত্বরণ এবং টি যে সময় ধরে বস্তুটিতে ত্বরণ উৎপন্ন হয়েছে। এটা আমাদের ভি সমান ইউ প্লাস এটি, অর্থাৎ প্রাথমিক বেগ থাকা বস্তুর মধ্যে যদি ত্বরণ উৎপন্ন হয় তার গতির সমীকরণ। এবার আমরা এখানে কিন্তু এসের কোনরূপ, এস মানে হচ্ছে অতিক্রান্ত যে দূরত্ব, তার কিন্তু কোনরূপ সমীকরণ পেলাম না। যদি বস্তুর মধ্যে প্রাথমিক বেগও আছে এবং ত্বরণও যদি থাকে, তাহলে সেই অবস্থায় আমি যদি অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করতে যাই তাহলে আমাকে কি নিতে হবে, এস। এস আমাকে বের করতে হবে। আমরা কি জানি, এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা আমি প্রুফ করব এখন। এক্ষেত্রে আমার যে বস্তুর গতির সম্পর্কিত ব্যাপার সেটা আমরা আলোচনা করছি। এক্ষেত্রে আমি যখন অতিক্রান্ত দূরত্ব বের করতে চাইছি, তাহলে সমত্বরণে যখন গতিশীল বস্তুটি আছে ইউ বেগ নিয়ে এবং সে টি সময় পরে কোন বেগ লাভ করলো, ভি বেগ লাভ করলো। এক্ষেত্রে তাহলে আমাদের যে পরিমাণ অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব সেটা কি দ্বারা প্রকাশিত হবে, ও এ বি সি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দ্বারা, ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা লিখতে পারি এর সমান কি, ও এ বি সি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এর সমান কি হবে, ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। মানে কি, আমরা এখানে দুটো অংশ দেখতে পাচ্ছি, একটা ও এ ডি সি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি, আরেকটা এ বি ডি ত্রিভুজ দেখতে পাচ্ছি। তাহলে দুটোরই ক্ষেত্রফলের যোগফল হবে। মানে আমি আয়তক্ষেত্র কি নিলাম, ও এ বি সি তার ক্ষেত্রফল প্লাস যে ত্রিভুজ এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটোর ক্ষেত্রফল আমি যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব ও এ বি সি যে ট্রাপিজিয়াম তার ক্ষেত্রফল। আমরা যে আয়তক্ষেত্রটা নিলাম ও এ বি সি, তাহলে তার ক্ষেত্রফল কি হবে, ও এ ইন্টু ও সি, ও এ ইন্টু ও সি বা বলতে পারো প্লাস ত্রিভুজ যেটা নিয়েছি এ বিডি ত্রিভুজ, হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কি এডি এবং উচ্চতা কি বিডি, হাফ এডি ইন্টু বিডি। এক্ষেত্রে দেখো ও এ সমান ইউ, ও সি টি প্লাস হাফ এডি মানে কি, এডি হলো টি এর সমান, যেহেতু ও সি এর সমান্তরাল এডি তাহলে এ হলো টি। আমাকে বের করতে হবে কি বিডি আমি প্রকাশ করতে পারি কিভাবে না, এ দিয়ে যদি আমি প্রকাশ করি এটাকে তাহলে আমরা দেখতে পাবো এ সমান বিডি বাই এডি। অর্থাৎ এক্ষেত্রে আমি বিডি যেটা আছে সেটাকে আমরা প্রকাশ করতে পারি এটি দ্বারা। দেখে নাও কিভাবে করছি, আমি এখানে প্রকাশ করে দেখাচ্ছি কিভাবে না। এর সমান দেখো আমরা পাচ্ছি
বিডি বাই এডি, বিডি বাই এডি হচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো এ সমান আমরা পাচ্ছি বিডি বাই এডি। এডি এর মান কত দেখো, এডি আমরা পেয়েছি টি। তাহলে বিডি সমান কি পাচ্ছি আমরা, বিডি সমান পাচ্ছি এ টি, বিডি সমান আমরা পাচ্ছি এ টি। তাহলে বিডি এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি এ টি, অর্থাৎ ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এর সমান আমরা পেলাম ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা আমাদের 3 নম্বর প্রুফ। 4 নম্বর আমাদের কি আছে, এটা আমরা পেলাম কি, টি সময় ধরে যদি কোনো বস্তুর মধ্যে বেগ উৎপন্ন হয় ভি এবং যার প্রাথমিক বেগ ইউ আছে, সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা বের করলাম। আরেকটি সমীকরণ কি, যেখানে আমাদের টি এর উল্লেখ থাকবে না কিন্তু অতিক্রান্ত দূরত্ব থাকবে, প্রাথমিক বেগ থাকবে এবং অন্তিম বেগ থাকবে। সেই সূত্রটি কি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এক্ষেত্রে বলে রাখি প্রত্যেকটি বস্তুর ক্ষেত্রে কিন্তু আমি ত্বরণের নিয়ে দেখাচ্ছি, তার প্লাস চিহ্ন দিচ্ছি, যদি মন্দন হতো তাহলে মাইনাস হতো। তাহলে আমি এই সূত্রটি এখন প্রকাশ করব। এর ক্ষেত্রে আমরা ওই ট্রাপিজিয়ামটি খেয়াল করব। আমরা যে ট্রাপিজিয়াম নিয়ে এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার প্রুভ করেছি, আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি কি না, বস্তুটার মধ্যে যে অতিক্রান্ত দূরত্বর ক্ষেত্রে আমরা প্রকাশ করলাম এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এক্ষেত্রে আমরা দেখছি এ সমান, আমরা বস্তুটার এর আগের ক্ষেত্রে প্রমাণ করলাম এ সমান বস্তুটা যে ত্বরণ উৎপন্ন হচ্ছে সেটা সমান কি বিডি বাই এডি। কেননা বস্তুটা যে ত্বরণ নিয়ে গেছে, এই যে ত্বরণ, বিডি বিডি বাই এডি, এটা কি বস্তুতে উৎপন্ন ত্বরণ যে তার সমীকরণ। তাহলে এডি মানে আমরা কি জানি, এডি সমান ওসি, লিখতে পারি কি বিডি বাই ওসি। অর্থাৎ আমরা কি পেলাম, এইখানে আমরা যদি দেখি এ এর সমান কি পাবো না, বিডি বাই ওসি আর আরেকটা যে ট্রাপিজিয়াম আছে ও এ বিসি, সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, অর্থাৎ এ এস সমান আমরা কি পাবো, বিডি বাই ওসি, ওটা তো পেলামই আমরা, বিডি বাই ওসি এটা পেয়েছি। আর কি পাবো, ও এ বিসি যে ট্রাপিজিয়াম আছে, ও এ বিসি যে ট্রাপিজিয়াম তার ক্ষেত্রফল, অর্থাৎ আমরা কি পেলাম, এ এর সমান পাচ্ছি বিডি বাই ওসি গুণিত ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল, সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা বের করতে পারি এভাবে, হাফ ও এ প্লাস সিবি, ও এ প্লাস সিবি, ও এ প্লাস সিবি গুণিত ও সি। মানে আমরা কি পেলাম, হাফ বিডি বিডি গুণিত ও এ প্লাস সিবি, কেননা ওসি আর ওসি কেটে গেছে। তাহলে কি পেলাম, হাফ সিবি মাইনাস সিডি, বিডিকে যদি আমরা প্রকাশ করি বিডি সমান কি, আগেও আমি প্রকাশ করছি সিবি মাইনাস সিডি, সিবি মাইনাস সিডি গুণিত ও এ প্লাস সিবি গুণিত ও এ প্লাস সিবি, এটা পেলাম। এটাকে যদি প্রকাশ করি কি পাবো, এ এর সমান হাফ সিবি মাইনাস সিডি,
সিবি মানে কি ভি মাইনাস সিডি, সিডি মানে ও এর সমান্তরাল, তাহলে ইউ, ও এ, ও এ ইউ প্লাস সিবি মানে ভি, অর্থাৎ এ সমান হাফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সরলীকরণ করি, 2a সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কি পাচ্ছি? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আমাদের এটা প্রুফ হল। তাহলে আমরা কি কি সরলরৈখিক গতির ক্ষেত্রে লেখচিত্রের সাহায্যে আমরা প্রুফ করলাম? এক, এ সমান ভিটি, এগুলো আমাদের কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অঙ্কের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু এটা কাজে লাগবে। 2 নম্বর কি দেখলাম? ভি সমান ইউ প্লাস এ টি, একটা এ সমান ভিটি, দ্বিতীয় নম্বর ভি সমান ইউ প্লাস এটি, অর্থাৎ তখন বস্তুর মধ্যে প্রাথমিক বেগ আছে। 3 নম্বর এ সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 4 নম্বর এখানে বস্তুর প্রাথমিক বেগ আছে, যদি প্রাথমিক বেগ না থাকে তাহলে কি হবে? এ সমান হাফ এ টি স্কোয়ার। আরেকটা কি দেখলাম? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। প্রত্যেকটি চিহ্নই আমাদের সাথে ভীষণভাবে পরিচিত। কি কি? এস, আবারও বলে দিচ্ছি, এস অতিক্রান্ত দূরত্ব, ভি অন্তিম বেগ, টি সময়। অতিক্রান্ত দূরত্ব মানে দূরত্বটা অতিক্রম করতে যে সময়, সেটা টি দ্বারা। ইউ অবশ্যই প্রাথমিক বেগ, এ বস্তুতে উৎপন্ন ত্বরণ। আমি এখানে মন্দন উচ্চারণ করছি না, কারণ আমি মন্দন যদি করি তাহলে এটা কিন্তু প্লাসটা মাইনাস চিহ্ন আসবে। তাহলে এই 5টি সূত্র সম্বন্ধে কিন্তু আমাদের ভীষণভাবে অবগত থাকতে হবে। এরপরে তোমাদের এই চ্যাপ্টারে গতির সমীকরণ বোঝানোর পরে আছে নিউটনের গতিসূত্র সম্বন্ধিত বিভিন্ন প্রকারের আলোচনা। আমি তোমাদের নিউটনের গতির সূত্রগুলি নিয়ে একটি ভিডিও বানিয়েছি, তোমরা ওই ভিডিওটি দেখে নিও, তাহলে 3টে গতিসূত্র নিউটনের জেনে যাবে। আমি তাই ওই 3টি গতিসূত্র নিয়ে আর কিছু বলছি না আজকে এই ভিডিওতে, কিন্তু নিউটনের এই গতিসূত্র 3টি থেকে আমরা কি কি ধারণা পেয়ে থাকি তার সম্বন্ধে আজকে আলোচনা করব। নিউটনের যে প্রথম গতিসূত্র, 1 নম্বর গতিসূত্র থেকে আমরা ধারণা পেয়ে থাকি বলের, আরেকটা ধারণা পেয়ে থাকি জাড্য সম্বন্ধিত। বল এবং জাড্য। বল, আমরা বল বলতে অনুভব করি কি কোনো বস্তুকে আমরা টানছি বা ঠেলছি, সেটাই কিন্তু আমরা বাস্তবিকভাবে বল হিসাবে চিনি। অর্থাৎ যখন কোনো বস্তুকে টানছি নিজের দিকে বা ঠেলছি, তখন তার কিন্তু একটা নির্দিষ্ট দিক থাকে, এবং আমরা যখন কোনো বল প্রয়োগ করি আমরা কিন্তু অনুভব করতে পারি সেই বলটি সম্বন্ধে। এবার এই বল কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে তার কয়েকটা উদাহরণ আজকে চলো বলি। 1 নম্বর কি? যখন এই বল আমরা প্রয়োগ করি, কোনো বস্তু স্থির আছে, কোনো বস্তু স্থির অবস্থায় আছে, তাকে আমি গতিশীল করতে চাইছি, আমার কি দরকার? বলের দরকার। আবার কোনো বস্তু গতিশীল আছে, তাকে আমি থামাতে চাইছি, তাহলেও আমার কি দরকার? বলের দরকার। বল কি করতে পারে? বস্তুর গতির অভিমুখ বদলাতে পারে। তোমরা সবাই ক্রিকেট বা ফুটবল খেলা সাথে পরিচিত, দেখেছো যখন ব্যাটে এসে বল লাগে তখন সে যে দিক থেকে আসছিল তার দিক কিন্তু পরিবর্তিত হয়ে যায়।
ফুটবল তোমরা দেখেছো, পায়ের উপর এসে যখন বলটা পড়ে তখন বলটাকে যখন মারা হয় তখন তার দিক কিন্তু পরিবর্তিত হয়। তাহলে বলের সাহায্যে আমরা কি করতে পারলাম? স্থির বস্তুকে গতিশীল করতে পারলাম, গতিশীল বস্তুকে স্থির করতে পারলাম, আর গতির পরিবর্তন করতে পারলাম। আর কি না, কোনো বস্তুর আকৃতির পরিবর্তন করতে পারি। আমি একটা বস্তু নিয়েছি, তার কিন্তু আমি আকৃতির পরিবর্তন করতে পারি বল প্রয়োগ করে। আমি যদি বল প্রয়োগ করি এর উপরে যদি বল প্রয়োগ করি তাহলে কিন্তু বস্তুটির আকার আমি পরিবর্তন করতে পারবো। তাহলে বল কি হচ্ছে না, বস্তুর মধ্যে যে গতিটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, তার কারণ এবং গতির ফলে গতিটা যে পরিবর্তন হলো সেটা হলো বল প্রয়োগের ফলাফল। বল দুই রকমের হয়, এক হচ্ছে প্রতিমিত বল আর দুই হচ্ছে অপ্রতিমিত বল। প্রতিমিত আর 2 নম্বর কি, অপ্রতিমিত। যখন একটা আমি বস্তু নিয়েছি, প্রতিমিত বলটা আগে বোঝাচ্ছি আমি। একটা বস্তু নিলাম, তার যখন দুই দিকে বিপরীত দিক থেকে সমান মানের বল এসে প্রয়োগ হবে, অর্থাৎ বস্তুটার উপর এই দিকেও আমি ধরলাম 5 ডাইন বল প্রয়োগ হলো, এই দিকেও 5 ডাইন বল প্রয়োগ হলো। এক্ষেত্রে দেখা যাচ্ছে কি, বস্তুটার উপর যখন আমরা দুটো একই মানের বল দিচ্ছি তখন বস্তুটা কিন্তু স্থির অবস্থাতেই থাকছে, অথবা সরলরেখা বরাবর তার যে গতি, যদি গতিশীল অবস্থায় থাকে সেই গতিতেই সে তার অবস্থান বজায় রাখবে। এই রকম বলকে বলা হবে কি, প্রতিমিত বল। আর অপ্রতিমিত বল কি, যখন দুটো অসমান মানের বল এসে ওর উপর ক্রিয়া করবে এবং একই সঙ্গে অবশ্যই দুটো বলে কিন্তু বিপরীত মুখে, এই যদি ক্রিয়া করে এইদিকে তো আরেকটা বল কাজ করবে তার বিপরীত দিকে, এবং বস্তুটার উপর ক্রিয়া করবে এবং বস্তুটি বৃহৎ মানের যে বলটা উৎপন্ন হবে তার অভিমুখে চলতে থাকবে। মানে এ যদি 5 ডাইন হয়, আমি ধরলাম এ হলো 10 ডাইন, তখন বস্তুটার গতি কোন দিকে হবে? অবশ্যই যে বলটি বড় তার দিকে কিন্তু গতি উৎপন্ন হবে। যে বলের মান বেশি তার দিকে কিন্তু গতি উৎপন্ন হবে। এটা হলো কিসের উদাহরণ? অপ্রতিমিত বলের উদাহরণ। এটা নিউটনের প্রথম সূত্র থেকে আমরা যে বল ধারণা পেয়েছিলাম তার কিছু অংশ। এরপরে আমি বলেছিলাম জাড্য, এটা হলো বল সম্বন্ধিত। জাড্য কি, একটা যে কোনো বস্তু আছে, বস্তুর মধ্যে স্থির বা গতিশীল থাকার যে ধারণা সেটাই হচ্ছে কি জাড্য। মানে স্থির বস্তু সর্বদা স্থির থাকতে চাইবে এবং গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকতে চাইবে, তাকেই বলা হবে কি, বস্তুটার এই ধর্মটাকে বলা হবে জাড্য। জাড্য কয় প্রকারের? একটা হচ্ছে স্থিতিজাড্য, আরেকটা গতিজাড্য। স্থিতিজাড্য এবং গতিজাড্য। স্থিতিজাড্যের একটা উদাহরণ সব থেকে ভালো, বাসের মধ্যে যারা বসেছো তারা অনুভব করতে পারবে, যখন বাসের সিটে বসে আছো বাসটা হঠাৎ চলতে শুরু করে তখন দেখবে তুমি সর্বদা সামনের দিকে ঝুঁকে পড়েছো, ঠিক আছে? বাসটা হঠাৎ যখন চলতে শুরু করেছে তখন দেখবে তুমি যে বসে আছো পিছন দিকে হেলে গেছো। এটা হলো স্থিতিজাড্যের উদাহরণ। কেননা বাসের পায়ের সংলগ্ন অংশ কি হবে? স্থির থাকতে চাইবে, স্থির হয়ে গেছে, কিন্তু উপরের অংশ তখন চলতে শুরু করে দিয়েছে, তাই সে চলতে শুরু করবে। এটা হলো স্থিতিজাড্যের উদাহরণ। আর গতিজাড্য ঠিক উল্টোটা, বাস যখন চলছিল চলতে চলতে হঠাৎ থেমে গেল, তখন কি হবে? বাসের সাথে সাথে আমাদের পাটা থাকে সংলগ্ন, তাই কি হবে? আমাদের পা স্থির হয়ে গেলেও আমাদের দেহের উপরের অংশ কিন্তু গতিজাড্যের জন্য সামনের দিকে এগিয়ে যেতে চাইবে, তাই দেখবে
বাস হঠাৎ করে থেমে গেলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। গতিজাটের আরও অনেক উদাহরণ, ধরো তোমরা লং জাম্প বা হাই জাম্পের সময় দেখবে দৌড়ে এসে তোমরা ঝাঁপ দিচ্ছ, কেন না এই গতিজাটের জন্য তোমাদের মধ্যে কিন্তু যে শক্তিটা উৎপন্ন হবে তা তোমাদেরকে বেশি দূরে লাফাতে সাহায্য করবে। এটা গেল জাটের উদাহরণ। আর বল তোমাদের এক্ষেত্রে আছে, দেখবে বলের সংযোজন সূত্র পড়াতে গিয়ে দুটো বলকে আমি কিভাবে যোগ করব। যে কোনো একটা সামান্তরিক আঁকলাম আমি, এটাকে বলে কি, বলের সংযোজন সূত্র, বলের সংযোজন সূত্র, বলের সামান্তরিক সূত্র। বলের সামান্তরিক সূত্রটা কি, যখন কোনো একটা বিন্দু আমি ধরে নিলাম ও বিন্দু, এই ও বিন্দুতে একই সঙ্গে দুটো বল ক্রিয়া করেছে, দুটো বল ক্রিয়া করেছে কোন কোন দিকে, একটা ও এ বরাবর, আরেকটা ও এ বরাবর নিয়েছে, আরেকটা নিলাম ও বি বরাবর, দুটো বল ক্রিয়া করেছে। তাদের মান এবং দিক কি হবে, একটা বিন্দু ও বিন্দু থেকে উৎপন্ন হয়েছে। এক্ষেত্রে আমি যদি সামান্তরিকটা অঙ্কন করি, এটা নাম দিলাম আমি সি, তাহলে দেখা যাবে দুটো যে সন্নিহিত বাহু, অর্থাৎ ও এ ও বি বাহুর সন্নিহিত দুটো বাহু হচ্ছে, এদের মধ্যবর্তী যে বাহু, অর্থাৎ যে কর্ণটা উৎপন্ন হচ্ছে, যে কর্ণটা উৎপন্ন হলো তা কিন্তু লব্ধি মানকে প্রকাশ করবে, ওই দুটো বলের যে লব্ধি মান তাকে প্রকাশ করবে। এটা হলো বলের সামান্তরিক সূত্র। আবার একবার বলে দিই, কোনো বিন্দু থেকে একসাথে যদি দুটো বল ক্রিয়া করে, তাহলে ওই যে সামান্তরিকটা আমি অঙ্কন করলাম ও এ আর ও বি বাহুকে রেখে, তাদের মধ্যবর্তী যে কর্ণ, সেই কর্ণ দ্বারা কি প্রকাশ করা হবে, লব্ধি বলের মান এবং দিক। এটা হলো বলের সংযোজন সূত্র। এক্ষেত্রে এটা গেল আমাদের প্রথম সূত্রের আলোচনা। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পেয়ে থাকি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পেয়ে থাকি বলের সংজ্ঞা। আমরা প্রথম গতিসূত্রে পেয়েছিলাম বলের ধারণা, এখানে পাবো আমরা দ্বিতীয় সূত্রে বলের সংজ্ঞা পাবো। দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা জানতে পারবো। আমরা দেখেছিলাম যে কোনো বস্তুর মধ্যে আমরা যখন বস্তুর ভরবেগের পরিবর্তন পাচ্ছি, তখন পরিবর্তনের হারও পাচ্ছি। সেখান থেকে আমরা বলের সংজ্ঞাকে আমরা প্রকাশ করব কিভাবে, বস্তুর মধ্যে যে ত্বরণটা উৎপন্ন হলো সেই ত্বরণ দ্বারা আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ বস্তুর উপর প্রয়োগকৃত বল যদি এফ হয় এবং বস্তুর ভর যদি এম হয়, আর তাতে উৎপন্ন ত্বরণ যদি এ হয়, তাহলে প্রযুক্ত বল সমান কি হবে, এফ সমান এম গুণিত এ। এম হচ্ছে বস্তুর ভর এবং এ হলো বস্তুতে উৎপন্ন ত্বরণ। বলের একক আমরা কি জানি, সিজিএস। সিজিএস একক ডাইন, আর এসআই একক নিউটন। সিজিএস একক ডাইন, এসআই একক নিউটন। ডাইন আর নিউটনের সম্পর্ক কি, 1 নিউটন সমান 10⁵ ডাইন। ওয়ান নিউটন সমান 10⁵ ডাইন। এটা হলো ডাইন এবং নিউটনের উদাহরণ। আর নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি, অবশ্যই ক্রিয়া এবং প্রতিক্রিয়ার উদাহরণগুলো।
বন্দুক থেকে গুলি ছোড়ার সময় আমরা দেখবে একটা হাতে বিপরীত দিকে প্রতিক্রিয়া বল অনুভব করি। যারা নৌকায় চেপেছো এবং নৌকা থেকে নেমেছো, দেখবে নৌকা থেকে নামার সময় কি হয়, একটা বল প্রয়োগ করে আরোহী এবং সেই ফলে দেখা যায় নৌকাটা সরে যায় এবং সেই নৌকাও কিন্তু যে ব্যক্তি চেপেছিল অর্থাৎ আরোহীকে কিন্তু প্রতিক্রিয়া বল দেয়। এইগুলো প্রত্যেকটাই হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, ক্রিয়া ও প্রতিক্রিয়া। এর উদাহরণ তোমাদের এই চ্যাপ্টারে আমি মোটামুটি বিভিন্ন ধরনের বলের আগে পর্যন্ত বিভিন্ন ধরনের বল আর রৈখিক ভরবেগ এইটুকু সম্বন্ধ ছাড়া বাদ বাকি কিন্তু পড়ালাম। তোমাদের যদি এই চ্যাপ্টারগুলো ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি পড়ানো ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই তাতে কমেন্ট বক্সে জানিও এবং শেয়ার করো, লাইক করো, আর পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।